কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এই খবর প্রকাশের পর যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী আছেন, ফ্যান ফলোয়ার আছেন, তাদের মধ্যে খুশির বন্যা। ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সুসংবাদ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সহ বাংলাদেশের জন্য। কেন? ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা সুখবর। এটা একদিক দিয়ে ভালো যে অন্তত শেখ হাসিনাকে আর এক দফা মার দেয়া, এবং এটা প্রাপ্য শেখ হাসিনার জন্য, এটা প্রাপ্য, কেননা তিনি এই পরিস্থিতি তৈরি করছেন। ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া। ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া। তাই আলমগীর গঙ্গদের সময় শেষ বিএনপি থেকে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আরেকটা নির্বাচন হওয়া থেকে বাঁচতে পারবে দেশের ভিতরে সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক অপসংস্কৃতি থেকে। ডক্টর ইউনুস একদম জায়গার মধ্যে দিয়ে দিছে, বুঝছেন? ডক্টর ইউনুস তো খেলাটা খেলে দিছে। এটার অপেক্ষায় ছিলাম না যদিও, কিন্তু ডক্টর ইউনুস খেলাটা দেখে দিছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল। সবকিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন, এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরো লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে, তাতে তাদের কোনো ক্ষতি হবে না। নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই। মনে করছেন সরকার খুব দুর্বল? দেখেন না মাঠে নাইমা গীত একটাই, নির্বাচন চাই। দেখেন মাঠে নাইমা টিকতে পারেন কিনা, নির্বাচন আদায় করতে পারেন কিনা। ওনারা যদি দেশে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে থাকে, আর ওনাকে যদি ডিম থেরাপি না দেওয়া হয়ে থাকে, আওয়ামী লীগ যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকে, তাহলে আমি বলবো এটা ছিল আওয়ামী লীগের সাথে তার একটা ইন্টারনাল প্যাক্ট। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ওই সময় কেউ ছাড় পায়নি। তাহলে এই আমাদের মাসুদ কামাল সাহেব বা জাহিদ সাহেব এত কথা বলছে, আপনারা বলছেন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখেই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক বা একের পর এক দেখে আসি। মোহাম্মদ ইউনুসের জন্য একটা সুখবর। টাইম সাময়িকীর প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনুস। জানি না যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকতেন, তিনি থাকতেন কি থাকতেন না, এটা বলা যায় না। তবে এই খবরগুলো নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই তাদেরকে মর্মাহত করবে। দিল্লিতে বসে বসে তিনি মনোবেদনায় ভুগছেন, এটা পরিষ্কার। কেননা আমরা জানি যে গত 15 বছরে শেখ হাসিনার মুখে বাংলাদেশে বিএনপি বা জামাত বড় রাজনৈতিক দলের বাইরে একক ব্যক্তি হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গত 8 মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে শেখ হাসিনার নাম কয়বার উচ্চারণ হয়েছে? গুনে হয়তো 2-4-5 বার। আর শেখ হাসিনার মুখে হাজার বার, লক্ষ বার, যেটা গুণে শেষ করা যাবে না। তো সেই ব্যক্তি আজকে টাইম সাময়িকীর প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় চলে আসছে। তো এটা ভালো। এটা এসব খবরের এমনি কোনো গুরুত্ব নেই। বিশ্বের মানুষ জানলো যে প্রভাবশালী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নোবেলজয়ী এবং একই সঙ্গে বাংলাদেশের এখন সরকার প্রধান। ফলে এটা খুব অস্বাভাবিক না 100 জনের মধ্যে থাকা, কিন্তু এটা একটা বার্তা, এটা একটা মেসেজ যে শেখ হাসিনা যাকে অপমান অপদস্থ করলো, যাকে দণ্ডিত করার জন্য একেবারে মোটামুটি সব আয়োজন শেষ করে আনছিল, ঠিক সেই সময় টাইম ম্যাগাজিন এরকম একটি তালিকা সামনে নিয়ে আসাটা, এটা একদিক দিয়ে ভালো যে অন্তত কি বলে পরোক্ষভাবে শেখ হাসিনাকে আর এক দফা একটু মার দেয়া, যাকে বলে, সেই কাজটাই কিন্তু হলো, এবং এটা প্রাপ্য শেখ হাসিনার জন্য, এটা প্রাপ্য, কেননা তিনি এই পরিস্থিতি তৈরি করছেন। যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা 2025 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। টাইম 100 শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনুসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে। 6টি ক্যাটাগরিতে মোট 100 জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে এই মার্কিন সাময়িকী। নেতাদের তালিকায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, লৌহ মানবী খ্যাত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো, মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ 21 জন। দেখ, এটা আমি মনে করি যে অন্য কোনো বিষয় না, বিষয়টা একটাই যে একটা সম্মান অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসকে টাইম সাময়িকী এটা অন্তর্ভুক্ত করলো বা এই মর্যাদাটা তাকে দিল।
টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখাও প্রকাশ করা হয়েছে। সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। দর্শক খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কে লিখেছেন? হিলারি ক্লিনটন। চিন্তা করেন, শেখ হাসিনাকে নিয়ে কে লিখতো আসলে? এমন কাউকে খুঁজে পাওয়া যায় তো, মানে হিলারি ক্লিনটনের লেভেলের? জানি না। হিলারি ক্লিনটন লিখেছেন গত বছর ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটিকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে এগিয়ে আসেন পরিচিত নেতা, শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিনটন লিখছেন কয়েক দশক আগে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ক্ষমতায়নের লক্ষ্যে। দেখেন, লম্বা একটা লেখা লিখেছেন। তার সম্পর্কে কত স্টাডি না থাকলে তিনি এটা লিখতে পারতেন না। তিনি লিখছেন এর মাধ্যমে লাখ লাখ মানুষকে, যাদের 97% নারী, তাদের ব্যবসা গড়ে তুলতে, পরিবারটিকে রাখতে এবং মর্যাদা ফিরে পেতে সাহায্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখ, এটা একটা বাংলাদেশের জন্য সম্মান বলা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কারা কারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে? সোজা কথা যদি আপনি ধরেন, এই নাহিদ, সার্জিস, আসিফরা এরা হঠাৎ করে কিন্তু গজায় উঠছিল, তারপর মাঝখানে যে প্ল্যাটফর্মটা পাইছে ফুল এনজয় করতেছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ অনলাইনে কয়েকজন মানুষ এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এর মধ্যে কে অনলাইন কিং হিসেবে যারা আছেন, সাংবাদিক ইলিয়াস, পিনাকি, কনক সারওয়ার, তারা। বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর তাদের ওইভাবে প্রভাব সবসময় কাজ করে না, মাঝে মাঝে করে, তবে আওয়ামী লীগ ইস্যুতে একটু বেশি করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে পিনাকি বা কনক সারওয়ার বা ইলিয়াস ইস্যুতে ওনার সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল, তারপর হচ্ছে ইভেন ছাত্র উপদেষ্টার মধ্যেও যে মাহফুজ, আসিফ, এরা সকলেই তারা কিন্তু সাংবাদিক ইলিয়াস বা অন্যদেরকে ওইভাবে দৃশ্যত পাত্তা দেয় নাই। কেন পাত্তা দেয় নাই শব্দটা বললাম? যে আপনার প্রথম আলো ইস্যুতে বা বিডিআর ইস্যুতে, আরো বিভিন্ন ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দ্বারা ব্যবস্থা নিতে চান, তখন সরকার শক্ত হয়। এখন এটা তো সরকারের দায়িত্ব। কে একজন বলে এটা ভাঙা ফেলো, ভাঙা ফেলে সরকার দিয়ে মানুষকে পানি খাবে, সরকারের জায়গায় কাজ করতে, এরকম নানান ইস্যু আছে। আসিফ নিয়ে আবার ইলিয়াস একটু পোস্ট দিছে। আলোচনার বিষয় হচ্ছে সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবত একটা ইস্যুতে কাজ করতেছেন। আমিও মনে করি এটা আমাদের জানা উচিত। বিডিআর হত্যাকাণ্ড, বাংলাদেশ আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার মাত্র কয়েকদিন পরেই ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল আমাদের পিলখানা ইস্যু, তাই না? সেখানে আমরা দেখছি আমাদের সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক অফিসাররা ছিলেন মারা গেছেন, পরিবারের অনেকে মারা গেছেন। বাট আনটিল নাও এটা নিয়ে নানান গসিপ আছে, রিয়েলিটি আছে, গুজব আছে, সত্য আছে, মিথ্যা আছে। কিন্তু আমরা জানতে চাই আসলে কি হয়েছিল, কারা করছে, এটা থেকে ভারতের র কানেক্টেড বা আমাদের দেশের অফিসাররা কে কানেক্টেড, নানান বক্তব্য সাংবাদিক ইলিয়াস দিচ্ছেন। তো এটা নিয়ে আপনার দীর্ঘদিন যাবত একটা কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু এই কমিশন চলছে গাড়ি যাত্রাবাড়ি টাইপের দাবি হচ্ছে ইলিয়াসের। গত কয়েকদিন যাবত প্রেশার ক্রিয়েট করছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সুসংবাদ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সহ ফুটাল বিডিআর পরিবারকে বা বাংলাদেশের জন্য। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। আপনি এখানে একটা শব্দ খেয়াল করবেন, করতেই। এই প্রত্যয়, যারা বাংলা গ্রামার জানেন, এই প্রত্যয় কখন যোগ করি? আমি যাবই, যাই হোক ভাই আমি যাবো, আমি খাবোই, আমি খাবো, খাইতেও পারি, নাও খাইতে পারি, এটা মাইন্ড চেঞ্জের সুযোগ আছে। আমি খাবোই মানে কি ভাই? আমি খামোই, নো আদার অপশন, ওয়ান এন্ড অনলি অপশন। ডক্টর ইউনূস বলছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে, মানে কি পরিমাণ তিনি এটারে গুরুত্ব দিয়েছেন। পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে, আমরা সবাই উত্তর খুঁজছি কমিশনকে এই ঘটনার তদন্তে সফল হতেই। আবার ওই প্রত্যয় লাগাইছেন যে আলাদা কোনো কিছু নাই, সঠিক রিপোর্ট আনতে হবে। মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। নৃশংসভাবে নিজেদের অফিসারদের তারা মেরেছিল। কারা মারছিল? নিজেদের অফিসারদেরই। মানে আপাতত রাইট নাও আনটিল এখানে বিডিআর সদস্যরা এখানে মানে কনভিক্টেড আছেন, অপরাধ হিসেবে কিন্তু চিহ্নিত আছেন। বাট সঠিকটা কি, কেন, কি ঘটছিল, এগুলো জানার জন্যই তদন্ত কমিশন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যে কোনো মূল্যে এটার রহস্য মানুষ জানতে চায়। আমরা যে দেখি যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যদের এসব নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান, যে তদন্ত কমিশনার খুবই উচ্চ পর্যায়ের যারা, তারা। তো আগামী জুনের মধ্যেই চূড়ান্ত করা হবে জানিয়েছেন তারা। যেহেতু 16 বছর আগের ঘটনা, অনেকের সাথে যোগাযোগ করতে বিলম্ব হচ্ছে, অনেকে দেশের বাইরে চলে গেছে, তো তারা এটাকে সমন্বয় করে তারা ট্রাই করছে। তো তাদের বক্তব্য, ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পনা ছাড়া এই কাজটা সফল হয়নি। তো কারা কলাকুশলী, কারা পেছনের কারিগর, এটা শেকড় তারা খুঁজে বের করার প্রধান উপদেষ্টার নির্দেশ আছে। তো সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবত এই ইস্যুতে কাজ করছেন, অন্যদের কনসেন্ট্রেশন পাইলেও
ডক্টর মোহাম্মদ ইউনূসের কনসালটেশনটা আজকে আসছে, ইভেন এটা একটা গুরুত্ব তৈরি করবে। আমরাও চাই ঘটনার সত্যতা জানতে, আসলে কি আসলে ঘটনাটা। যারা নিরপরাধ তাদের অবশ্যই মুক্তি চাই, যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হইতে হবে। ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া। ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া। হঠাৎ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে বেগম খালেদা জিয়া জানান দিলেন, জামাত আমাকে দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে এবং বিএনপির সাথে সবসময় জামাত পাশেই থাকবে, বন্ধু হিসাবে হোক, প্রতিবেশী হিসাবে হোক এবং সহযোগী হিসাবে হোক, জামাতই হবে বিএনপির আসল বন্ধু। সর্বশেষ বাংলাদেশ পরিচালনা করবে জামাত। বিএনপি ঐক্যবদ্ধ, এক দলে না আসলেও বিরোধী দলে থাকলেও থাকবে সহনশীল সম্পর্ক। এই কথা জানান দিলেন ডক্টর শফিকুর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকের মাধ্যমে। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে। বৈঠক শেষে যে কথাগুলো বলেছেন অনেকটাই আগের মতন গুলমাল কথা বলেছেন, যেই গুলমাল কথায় সাংবাদিকদের প্রশ্নের জবাবও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকভাবে দিতে পারেন নাই। আমরা দেখলাম হিমশিম খেয়েছেন সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই আলমগীর গংদের সময় শেষ বিএনপি থেকে। বিএনপিতে চলে আসবে তারুণ্য নেতারা, যারা দেশপ্রেমী নেতা, ভারত বিরোধী নেতা, তারাই আসবে শীর্ষস্থানে আগামী সংসদে এবং আগামী নির্বাচনী পরিকল্পনায় থাকবে বিএনপির সেই মূল ধারার মানুষ যারা নাকি জিয়াউর রহমানের আদর্শে, চরিত্রে, ভারত বিরোধিতায় বড় হয়েছে বিএনপির মাঝে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমি বলবো যে জামাতের সাথে বিএনপির যে ঐতিহাসিক সম্পর্ক, সেই ঐতিহাসিক সম্পর্ক আবারও ফেরত আনার পরিকল্পনা হাতে নিয়েছেন বেগম খালেদা জিয়া। 1991 আমি প্রথমবার ভোটার, 1991 সাল নির্বাচনী ক্যাম্পিং এবং নির্বাচনের মাঠের একজন কর্মী ছিলাম আমি। সেই কারণে সেই রেজাল্ট থেকে বলছি যে 1991 134টা আসন পেয়ে বিএনপি পড়েছিলেন বিপাকে। অপরদিকে আওয়ামী লীগ 100 আসনের নিচে পেয়েছিলেন দ্বিতীয় রানার্স আপ। তৃতীয় হয়েছিলেন জাতীয় পার্টির এরশাদ জেলে থেকে 35টি আসন পেয়ে। চতুর্থ হয়েছিলেন জামাত 18টি আসন পেয়ে। 134-এর সাথে 18 যোগ দিলে বিএনপি সরকার গঠন করতে পারে 151 ক্রস করে। কিন্তু সেদিন জামাত কি সিদ্ধান্ত নিবে সেই কারণে বিপাকে পড়েছিলেন বিএনপি এবং আওয়ামী লীগ চেয়েছিলেন জাতীয় পার্টিকে সাথে নিয়ে, জামাতকে সাথে নিয়ে শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী হতে পারেন 1991 সালে। কিন্তু নুরুদ্দিন সাহেবকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব পাঠালেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজম সাহেবের বাড়ি মগবাজার কাজী ল্যান্ডে। সেখানে গিয়ে তখনকার সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব আবদার করলেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজমের কাছে যে আপনারা যদি একটি দলকে সমর্থন দেন তাহলে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আরেকটা নির্বাচন হওয়া থেকে বাঁচতে পারবে, দেশের ভিতরে সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের সমর্থনের উপরই দেশে একটি সরকার গঠন হবে। দুটা ওয়ে আছে সমর্থন দেওয়া আপনাদের। একটি হলো সরাসরি বিএনপিকে সমর্থন দিলে আর কারো কাছে সরকার গঠনের জন্য যেতে হবে না, আর যদি আওয়ামী লীগকে আপনারা সমর্থন দেন তাহলে জাতীয় পার্টিকে আনতে হবে এবং সদ্য নতুন যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ কারাগার গিয়েছে, সেই কারাগার থেকে এরশাদকেও বের করে এনে এই 35-18 আর আওয়ামী লীগের আসন মিলে সরকার গঠন হবে, বিএনপি থাকবে বিরোধী দলে। বামপন্থী এবং বাম দল থেকে এসে বিএনপিতে যুক্ত হয়েছিলেন, তাদেরকে ভারত বোঝানোর চেষ্টা করলেন যে এবার আপনারা সরকার গঠন করবেন। তাই আপনারা যদি জামাত থেকে দূরে যান, জামাত থেকে আলাদা থাকেন, তাহলেই আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে ভারত পাশে থেকে আপনাদেরকে নিরাপদে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে ভারত। সেই পায়ে সেই কাদাতে পা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আওয়ামী লীগ মনা এবং আওয়ামী লীগ থেকে আসা বা বামপন্থী থেকে আসা ওই নেতাগুলা। আর সেখানে অসহায়ের মতো থাকলেন তারেক রহমান সাহেব লন্ডনে। তারেক রহমান সাহেব যতই বহিষ্কার করেন আর অব্যাহতি দেন দল থেকে, ততই সেটা আরও যেন ছোট ছোট আকারে বিভিন্ন জায়গা থেকে গেছু বের হয়ে আসছিলেন। আর সর্বশেষ সেই গেছু বের হয়ে আসা বন্ধ করে দিলেন বেগম খালেদা জিয়া নিজে হ্যান্ডেলিং করে। বেগম খালেদা জিয়া জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইউরোপ সফরে আসছেন, যিনি
বিএনপির শীর্ষ পর্যায় থেকে অনেক গোপনীয়তার সাথে জামাতের সাথে লিয়াজু মেনটেন করা হয়, যে ইউরোপ সফর শেষ করে ইউরোপিয়ান পার্লামেন্টের বিভিন্ন অধিবেশনে বিভিন্ন জায়গায় মিটিংয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ জামাতের শীর্ষ 5 জন নেতা, ইউকে থেকে 2 জন সম্মানিত ব্যারিস্টার সেখানে অংশগ্রহণ করেছেন। টোটাল 5 জন নেতা বিভিন্ন বৈঠক ইউরোপ শেষ করে গত 13 তারিখ রবিবার সন্ধ্যা লন্ডনের এক সাইটে একটি এয়ারপোর্ট, তার নাম স্টানস্টেড এয়ারপোর্ট গোপনীয়তার সাথে এসে নামলেন জামাতের আমির এবং নায়েবে আমির দুজনে। এই কারণেই এটা গোপন রাখলেন, কারণ পরদিন সকালে বেগম খালেদা জিয়ার সাথে তারা একটি গোপন বৈঠকে বসবেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে আগামী দিনগুলো চলার জন্য জামাত বিএনপি যৌথভাবে থাকাটা আর বিকল্প নাই। মনে করছেন সরকার খুব দুর্বল? দেখেন না মাঠে নাইমা, দেখেন না মাঠে নাইমা, গীত একটাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। দেখেন মাঠে নাইমা টিকতে পারেন কিনা, নির্বাচন আদায় করতে পারেন কিনা। ইউনূস স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে। সবচেয়ে বড় জিনিস, উনি একজন পিতা, উনার সন্তানদেরকে বিপদে ফালাই দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চইলা যাবে, এটা ভাইবেন না। এই ভাবনা আপনাদের ভুল। জামাতের আমির সাহেব উনি বলতেছেন রোজার আগে নির্বাচন চাই, 2026-এর রোজার আগে। রোজা কবে? ফেব্রুয়ারির শেষের দিকে। আর বিএনপি চাচ্ছে ডিসেম্বরে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। মানে জামাতের আমির চাচ্ছে ফেব্রুয়ারি প্রথম রোজার আগে, তার মানে ফেব্রুয়ারির আগে। তার মানে ওনাদের কথা কত কাছাকাছি দেখছেন? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আমির সাহেব চাচ্ছেন ফেব্রুয়ারি, ওনারা চাচ্ছেন ডিসেম্বর, খুব কাছাকাছি। আগে কিন্তু এমন ছিল না, ব্যাপারটা হয়ে গেছে কিন্তু লন্ডন থেকে ঘুরে আসার পর। হ্যাঁ, বললাম না উনি খুব চাপের মুখে আছে, ওনার মুখে হাসি ছিল না। আমি জানি না জামাতের অন্যরা কিভাবে এটা মেনে নেবে, আমি মেনে নিতে পারলাম না। কারণ কি, আপনার আগের কথার সাথে এই কথার কোনো মিল পাইলাম না। মনে হইলো যে লন্ডনে যে কথা বলছেন ওইখান থেকে আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছে। হ্যাঁ, তারেক রহমান আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছে খুব তাড়াতাড়ি নির্বাচন দরকার, না এলে কিন্তু এই দেশ রসাতলে চলে যাবে। এই দেশকে বাঁচাইতে হবে আমাদের দুজনকে। আমরা তো আগেও এই দেশকে বাঁচাইছি, জামাত আর বিএনপি মিলা আমরা অনেক কিছু করছি। আমরা দুই ভাই আবার একসাথে হইয়া ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সরাইয়া আমরা দেশ চালাবো, এরকম একটা বোঝাপড়া হয়েছে। না হলে ওনাদের চাওয়া কেন কাছাকাছি। কিন্তু জনগণ কি মেনে নিবে? নো, জনগণ ওনার কথা মেনে নেয় নাই। ওই যে আমি একটা কথা সবসময় বলি, জনগণকে আপনি পাবেন কোথায়? কমেন্ট বক্সে। কারণ ভাই সবাই তো আর ইউটিউবে এসে কথা বলে না, কন্টেন্ট বানায় না, ভিডিও বানায় না। সবাই বুঝছেন ওই ফেসবুকে আসে, লাইক কমেন্ট দেয়, মন্তব্য কইরা চইলা যায়, মনের কথা বইলা চইলা যায়। জামাতের আমির সাহেবের ওই বক্তব্যের নিচে কমেন্ট গুলা আমির সাহেব আপনি পড়েন, পড়া দেখেন। জামাতের মধ্যেও চাপের মধ্যে পড়বেন আপনি, জামাতের ভিতরেও চাপের মধ্যে পড়বেন। এমনকি শিবিরও আপনাকে চাপ দিবে। হ্যাঁ, শিবির মেনে নেবেন আপনার এই কথা। কারণ কি জানেন, জুলাই গণ অভ্যুত্থানের সাথে শিবির অঙ্গাঙ্গি ভাবে জড়িত ভাই সবাই। বিএনপিও জড়িত, জামাতও জড়িত, বাংলাদেশের সব মুসলিম জনগণ জড়িত ছিল জুলাই গণ অভ্যুত্থানে। কিন্তু আপনারা আস্তে আস্তে সরে যাচ্ছেন। আপনাদের বলা উচিত ছিল যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হইতে হবে, তারপরে নির্বাচন। আপনাদের বলা উচিত ছিল এই সংবিধান পরিবর্তন করতে হবে, কারণ এই সংবিধান অনুযায়ী যারা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত ছিল তারা একদিন আবার কোন ফ্যাসিবাদের শিকার হইতে পারে, তাদেরকে আবার ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে। এই সুযোগ রয়ে গেছে। এই সংবিধান একজন ফ্যাসিবাদী জন্ম দিতে পারে। এই সংবিধান চেঞ্জ করতে হবে। যে সংবিধান বেগম খালেদা জিয়া ছুঁয়ে ফেলতে চাইছিল, সেই সংবিধান কেন আপনারা রক্ষা করতে চাইতেছেন? সেই সংবিধান চেঞ্জ করতে হবে। এবার আসি ভাই আসল কথা, কোনো হতাশার কোনো কারণ নাই, কোনো কারণ নাই হতাশার। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথমে যে কথা বলছে আজও একই কথা বলছে, বাপ কা বেটা। হ্যাঁ, যে কথা বলছে সেই কথা আজও বলছে। ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই নির্বাচন হবে, এইটাই নির্বাচনের রোড ম্যাপ। এটা মাইনেই আপনাদের চলতে হবে। পারছেন উনাকে হিলাইতে? উনার আদর্শ থেকে পারেন নাই, এবং আপনারা পারেন নাই জনগণের মন বুঝতে। জনগণের সাথে আপনারা বিরোধে চলে গেলেন, জনগণের মূল্যায়ন করলেন না। কিন্তু এর ফলাফল ভালো হবে না, দেখা নিয়েন। এর ফলাফলও ভালো হবে না, দেখা নিবেন। এই দেশে একটা নতুন রেকর্ড হবে, শুধু এই দেশে না সারা দুনিয়াতে একটা নতুন রেকর্ড হবে। সবসময় দেখছেন সরকার পতনের জন্য আন্দোলন, রাস্তায় নামতে, কিন্তু সরকার রক্ষার আন্দোলন কি দেখছে কেউ? এই পৃথিবীবাসী দেখে নাই, এই দেশে দেখবে। ওই সময় আসতেছে, সামনে আসতেছে, কেউ কিচ্ছু করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা বলছে সেটা উনাকে এক চুল সরাইতে পারবেন না। কারণ কি জানেন?
ওনার ফিলিংস আছে এই ছাত্র জনতার প্রতি, ওনার ফিলিংস আছে। কারণ কি জানেন, এই জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিছে সেই রক্তের সাথে ওনার ওয়াদা আছে, ওনার ওয়াদা আছে ওনার সন্তানদের প্রতি। যে সন্তানরা ওনাকে ফ্রান্স থেকে আইনা এই চেয়ারে বসাইছে সেই সন্তানদের সাথে ওনার ওয়াদা আছে, উনি বিচার করবেই। ইউনূস স্যার কোনো নিয়ম কানুন মেনে এই চেয়ারে বসে নাই, সংবিধান মেনে বসে নাই। গণ অভ্যুত্থানের রক্তক্ষয়ী যুদ্ধের পরে ওনাকে এই চেয়ারে বসানো হয়েছে। ওনার পিতা হিসাবে এই দায়িত্ববোধটুক আছে ওনার সন্তানদের প্রতি। ওনার সন্তানদেরকে উনি বিপদে ফেলে চলে যাবে না, যেতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসামিকে দিল্লি থেকে ধরে আনতে পারুক না পারুক, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের রায় আইনে দিবে আপনাদেরকে। হ্যাঁ, একটা রায় ঘোষণা হবে। এই রায় ঘোষণার পর, এই সংবিধান পরিবর্তনের পর এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির পর নির্বাচন দিবে। এর আগে নির্বাচন দিবে না। আর এই টোটাল টাইমটাই লাগবে আগামী জুন পর্যন্ত। আপনারা যত রকম চেষ্টাই করেন না কেন, কইরা দেখতে পারেন, মাঠে নাইমা দেখতে পারেন, দেখেন আদায় করতে পারেন নাকি। মনে করছেন সরকার খুব দুর্বল, দেখেন না মাঠে নাইমা, দেখেন না মাঠে নাইমা। গীত একটাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। দেখেন মাঠে নাইমা টিকতে পারেন কিনা, নির্বাচন আদায় করতে পারেন কিনা। ইউনূস স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে। সবচেয়ে বড় জিনিস, উনি একজন পিতা, উনার সন্তানদেরকে বিপদে ফালাই দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চলে যাবে, এটা ভাইবেন না। সকালের ভিডিওতে বলেছিলাম গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে। এর মধ্যে একটা, যেটা নিয়ে সকালে কথা বলেছি, বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং সেটা নিয়ে নির্বাচন প্রশ্নে কি কোনো সংশয় সৃষ্টি হলো কিনা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনসিপির নির্বাচন নিয়ে অবস্থান। আমরা জনাব নাহিদ ইসলামের কিছু বক্তব্য আমাদের সামনে আসতে দেখেছি। সেটা হচ্ছে আমেরিকার সফররত দুজন সহকারী মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এসছেন, এদের সাথে 3টা দলের পক্ষ থেকে দেখা করা হয়েছে, বিএনপি, এনসিপি এবং জামায়াত। সেই বৈঠকের পর জনাব নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে তাদের কিছু দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন সাংবাদিকদের সামনে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা শুনলে প্রাথমিকভাবে মনে হতে পারে নির্বাচনকে পিছিয়ে ডক্টর ইউনূস সরকারকে 5 বছর রাখার এক ধরনের আওয়াজ বা চেষ্টা আছে। এনসিপি কি তার অংশ? এবং এই চেষ্টাটাকে আমি ষড়যন্ত্র হিসেবেই দেখি। তাই এভাবে এই প্রশ্ন আমরা শুরুতে করে রাখি, তার এই ষড়যন্ত্রের অংশ কিনা এই প্রশ্ন আসতে পারে। আপনাদের অনেকের খারাপ লাগলেও আমি কথাটা সরাসরি বলতেই পছন্দ করি, করলাম। আদতে সেটা কিনা বা কি করা উচিত তাদের, আমার ঠিক আমি বলবো। আগে তিনি কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি। তিনি মার্কিন কূটনীতিকদের সঙ্গে কী ধরনের কথাবার্তা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের 3টি দাবির কথা: সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। জানিয়ে তিনি বলেন, আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার, গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না, এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবেন। খুব গুরুত্বপূর্ণ কথা। মৌলিক সংস্কার না করে নির্বাচনে গেলে তাতে তারা পার্টিসিপেট নাও করতে পারেন, এই আওয়াজটা তারা এখনই দিচ্ছেন। নাম্বার 2, এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। তিনি বলছেন, বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি। সেই জায়গাগুলো আমরা বলেছি। আমরা লক্ষ্য করেছি প্রশাসন এমনভাবে আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষাবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডে যে একটা নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে। তাহলে দুটো বিষয় দিয়ে তিনি নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাচ্ছেন। একটা হচ্ছে সংস্কার যদি মৌলিকভাবে না হয় তাহলে তারা নির্বাচনে পার্টিসিপেট করবেন কিনা সেটা ভাববেন। অ্যাট দ্য সেম টাইম মাঠ প্রশাসন নিরপেক্ষ না, তারা বিএনপির পক্ষাবলম্বন করছে বলে তিনি বলছেন, এবং এরকম পরিস্থিতিতেও নির্বাচন করা সম্ভব না। তার আগে আমি একটু যোগ করে রাখি, জনাব নাহিদ ইসলাম কিছুদিন আগে যখন এই দলের দায়িত্ব নিয়েছেন, এনসিপির দায়িত্ব নিয়েছেন, তখন তিনি এই কথা বলেছিলেন ক্লিয়ারলি। সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে সেটার মধ্যে থেকে নির্বাচন করা, বর্তমানে যে পরিস্থিতি আছে এর মধ্যে এই বছর নির্বাচন করা সম্ভব না। এটা জুনের মধ্যে সম্ভব কিনা সেটা বলেননি, কিন্তু এই বছর না, এরকম একটা কথা তিনি বলেছেন। সো নির্বাচন নিয়ে অনেকগুলো অনিশ্চয়তার বিষয় সামনে আনছেন। আমি প্রাথমিকভাবে এই সদিচ্ছা রাখতে চাই যে জনাব নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো আসলে কিছু পলিটিক্যাল রেটরিক, যেগুলোর মাধ্যমে তারা আসলে কিছু সুবিধা অর্জন করতে চাইছেন। এতে কিন্তু কোনো সমস্যা নেই। এই যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে চাপ তৈরি করার চেষ্টা করছে, আমি সকালের ভিডিওতেই বলেছি, আমি ধারণা করি নির্বাচন আর কয়েক মাস পিছিয়ে গেলেও সম্ভবত বিএনপি এটা নিয়ে খুব বেশি অখুশি হবে না। কিন্তু তারা এই চাপটা রাখছে কারণ তারা চায় এর চাইতে যাতে খুব বেশি পিছনে না যায়। একইভাবে এনসিপি যেহেতু একটা নতুন দল এবং তারা এই সংসদ নির্বাচনেই মোটামুটি ভালো কিছু করার চিন্তা করছে, একটু অফ টপিক হলেও বলে রাখি, মানে একটা দল তৈরির 1 বছরের মাথায় নির্বাচন করে ভালো কিছু করে ফেলবো এটা না, অতি উচ্চাসা হয়ে যায়। এনসিপি সম্ভবত তার একটা স্ট্র্যাটেজিক বড় ভুল করছে এই জায়গায়। এই নির্বাচনে তারা পার্টিসিপেট করে অনেক কিছু অর্জন করার চাইতে
তারা রাজনীতিবিদ হিসাবে যদি মাঠে থাকতো, লেট 20s অ্যান্ড আর্লি 30s এর লোকজন তারা 5 বছর 10 বছর রাজনীতির মাঠ যদি চষে বেড়াতো, ভিজিবল থাকতো, অসাধারণ একটা সম্ভাবনা ছিল। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কিন্তু তাদের এই নির্বাচনেই ভালো কিছু করতে হবে, অনেক সিট পেতে হবে, এই ধরনের একটা পারসেপশন সম্ভবত তাদের আছে। যাই হোক, তো সেই কারণে তারা চাইছেন এই সময়টা যাতে এক্সটেন্ড করা যায়। সো তাদের এই রেটরিকগুলোর লক্ষ্য যদি সেটা হয়ে থাকে, দ্যাটস ফাইন। রাজনীতির মাঠে প্রত্যেকটা দল তার স্বার্থের দিকে চিন্তা করবে এবং সরকারকে সে চেষ্টা করবে তার স্বার্থের পক্ষে অবস্থান নিতে। এই চাপগুলোকে আমি এভাবে দেখতে চাই, এটা হলে ভালো। কিন্তু যে বলছি, যখন মাঠে একটা আলাপ তৈরি হয় যে এটা এই রকমভাবেই হতে হবে যে ডক্টর ইউনূসের সরকার অনেক লম্বা সময় থাকবে, এবং আমরা সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় দেখতে পাই এনসিপির অবস্থান এই সরকারের এক্সটেনশন এরকমই মনে করার মতো, কারণ যে সরকারের কোথায় সাফল্য, সরকারের ব্যর্থতার বিরুদ্ধে মাঝে মাঝে তারা কথা বলছেন, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থতাকে তারা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছেন, কখনো কখনো সাফল্যকে অনেক বেশি ক্রেডিট দেওয়ার চেষ্টা করছেন। আমি এনসিপির যারা টক শোতে যান, আমি অনেককেই দেখেছি এভাবে ডিফেন্ড করতে, মানে এই সরকার শুধু এনসিপির এরকম মনে হচ্ছে। এই সরকার সবার, কিন্তু এনসিপির আচরণ দেখে তাই মনে হয়। হয়তোবা এটাই কারণ যে তাদের দুজন স্টুডেন্ট আসলে এই সরকারে আছেন, তাদের বন্ধু, যারা যে কোনো সময় এনসিপিতে জয়েন করবেন। মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, মাঠ প্রশাসনের কথা যখন জনাব নাহিদ ইসলাম বলছেন, এভাবে বলছেন, তখন তাদের দুজন বন্ধু সরকারে আছে, এবং জনাব নাহিদও এই দলে আসার কিছুদিন আগ পর্যন্তই, কয়েকদিন আগ পর্যন্তই সরকারে ছিলেন। তার মানে তারা একটা দল করবেন এই স্বপ্ন নিয়ে একটা সরকারে ছিলেন, যেখানে মন্ত্রী পদমর্যাদায়, সেটা রেখে তিনি মাঠ প্রশাসনের কথা বলছেন। এটা শুনতে খটকা লাগে। আসলে সবচেয়ে ভালো হয় তাদের ওই দুই বন্ধুকেও সরকার থেকে তাদের বেরিয়ে আসতে বলা, তাতে অন্তত এই কথাগুলোর বেটার গ্রাউন্ড পায়। জনাব নাহিদ যে অভিযোগ করছেন মাঠ প্রশাসন কি আছে, কেমন আছে, হ্যাঁ নিশ্চিতভাবেই এটা আসলে সরকারকে ঠিক করতে হবে, কোথায় কোথায় কে কে আছে। কারণ যখন বিএনপি মহাসচিব নাহিদ ইসলামদেরকে ইন্ডিকেট করে কথা বলেছিলেন, তখন মানে সরকার নিরপেক্ষতার প্রশ্নে, তখন নাহিদ ইসলাম জবাবের মধ্যে বহু জায়গায় বিএনপির লোকজন আছে বলেছেন। তখন আমি বলেছিলাম আপনারা তো সরকারে আছেন, তাদেরকে বেডটের করে দেন, বা এখনও যে সরকার অন্তর্বর্তী সরকার আছে, নির্বাচনের আগে কোথায় কোথায় বিএনপির লোকজন আছে, বিএনপির প্রতি সিম্প্যাথাইজার্স আছে, সেটা দিয়ে মাঠ প্রশাসনকে নিউট্রাল করুক। কিন্তু নিউট্রাল কি এইভাবে করতে যাব? প্রশাসনে তো প্রচুর জামায়াতের সিম্প্যাথাইজার আছে, জামায়াতের লোকজন আছে প্রশাসনে, মাঠ প্রশাসনে, পুলিশে, শিক্ষায়, স্বাস্থ্যে ভর্তি লোকজন আছে। আমি জেনে বলছি, যে কেউ খোঁজ নিয়ে জানতে পারবেন। তো তাদেরকেও সরাতে হবে, তাহলে কাকে আনা হবে? বা আমরা পাল্টা প্রশ্ন যদি করি, জনাব নাহিদ ইসলাম তো সরকারে ছিলেন, আওয়ামী লীগের সচিবরা কিভাবে এখনো এত বড় বড় দায়িত্বে থাকে? বহুবার বলা হয়েছে, প্রথম থেকে এই কথাটা বলছিলাম, সেটা হলো শেখ হাসিনার প্রিভিলেজ না পেয়ে, শেখ হাসিনার পা না চেটে, খুব কথ্য ভাষায় বলছি, কেউ সচিব হয় নাই বাংলাদেশে। তো ওই সচিবরা কিভাবে 8 মাস পরও বড় বড় দায়িত্বে সেই সচিবরাই থেকে যায়, নাকি এই সচিবরা এনসিপির কথা শুনছে এখন, সে কারণেই তারা থেকে যায় ক্ষমতায়? তাহলে কারো না কারো সিম্প্যাথাইজার্স তো থাকছে, সমাধান কি হবে? রিয়ালি ডোন্ট নো। সরকারকে একটা ব্যবস্থা করতে হবে, অন্তত সরকারের যদি অ্যাটিটিউডটা সরকার জানাতে পারে, একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে পারবো। আমাদের মানে অভিজ্ঞতা তাই বলে, মাঠ প্রশাসন আসলে শেষ পর্যন্ত সরকার কি চায় সেটাই করে। সুতরাং সরকার যদি চায় একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা হবে, কোনো সন্দেহ নেই। সংস্কার নিয়ে তারা যেভাবে কথা বলছেন, তাদের চাওয়া মতো বা প্রত্যাশা মতো সংস্কার যদি না হয়, তাহলে তারা নির্বাচনে যাবেন কিনা সেটা ভেবে দেখবেন। আমি প্রায় একটা কথা বলেছি, সংস্কার নিয়ে কথা বলুন, সংস্কার নিয়ে চাপ দিন, কিন্তু সবচেয়ে জরুরি যে কাজটা এনসিপি করতে পারে বা করা উচিত, সেটা হচ্ছে সংস্কারকে আপনাদের নির্বাচনী প্রচারণার এজেন্ডায় পরিণত করুন, ওটা ইশতেহারে পরিণত করুন, ওটা দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করুন। নির্বাচন যখনই হোক, যেটায় যে মৌলিক সংস্কারগুলোতে বিএনপি অ্যাগ্রি করে না, বেশ কিছু মৌলিক সংস্কারে আমি নিজে অ্যাগ্রি করি এবং আমি দেখছি বিএনপি অ্যাগ্রি করে না, আই অ্যাগ্রি। যেমন এই যে আমি আপার হাউস নিয়ে বিএনপি দীর্ঘদিন কথা বলেছি, কিন্তু তারা যেভাবে আপার হাউস করার কথা বলে, এটা অর্থহীন। আমি আলাদাভাবে ভিডিও নিয়ে কথা বলেছি। এরকম আরও বেশ কিছু ইস্যু আছে। আর্টিকেল 70 বিএনপি যেভাবে সংস্কার করতে চায়, আমি ওটার সাথেও ডিসঅ্যাগ্রি করি। আমি এটা নিয়ে লিখেছি, বলেছি, আবার বলবো। সো মৌলিক কিছু সংস্কার করতে হবে, এটা যদি বিএনপি নাও করে, এনসিপি সেটাকে ক্যাম্পেইনের পার্ট করে ফেলুক, এটা দিয়ে জনগণ তাদেরকে ভোট দিক। মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত তার হয়ে ক্যাম্পেইন করুক যে এনসিপি এই কাজগুলো করবে, যাতে তারা অন্যদেরকে আহ্বান জানায় তোমরা এনসিপিকে ভোট দাও। কিন্তু তার জন্য আমি নির্বাচনে যাবো কি যাবো না, এই ধরনের আলাপ না ওই সন্দেহটা তৈরি করে। কারণ এই আলাপ গুরুত্বপূর্ণ কিছু লোকজন করছেন, যারা সরকারের বাইরে থেকে ক্রমাগত, এবং প্রত্যেকেই খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, তারা এই আলাপ তুলছেন, এবং যখন এনসিপিও একই ধরনের কথা বলছে, তখন এক ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায়। ফলে সন্দেহ হতে পারে যে এই ষড়যন্ত্রের অংশ কি তারা হচ্ছেন। আমি জবাব জানি না, আমি সত্যিই জবাব জানি না, কিন্তু আমি একটা ঘটনা একটু স্মরণ করিয়ে দেই। প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা সমস্যা আছে। যখন প্রধান উপদেষ্টার সিলেকশন হচ্ছিল, জনাব আসিফ মাহমুদ সেটা নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেটাকে একদম ক্লিয়ারলি একজন খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার দেখিয়েছিলেন, যিনি আগে সেনাপ্রধানকে এক ধরনের হুমকি দিয়েছেন যে তার বিরুদ্ধে কিছু একটা আসছে, সেই ভিডিও দেখে ক্লেম করছেন এটাই সেটা। এই অ্যালাইনমেন্টগুলো আমরা দেখি। আসিফ মাহমুদ এনসিপি করছেন আমি জানি, কিন্তু উনি এনসিপিতে আসবেন এটাও জানি, লিখে দিতে পারি।
আজকে আপনারা কুতর্ক করতে পারেন, অনেকে জড়িত এনসিপি করেন, আমরা দেখবো আসিফ মাহমুদ ইলেকশনের আগে এনসিপিতে যাচ্ছেন। তো সুতরাং এই অ্যালাইনমেন্টগুলো যখন হয়, নট অনলি দ্যাট, আমি ডক্টর ইউনুসকেও কোট করতে চাই, বহুবার করেছি। ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেছিলেন স্টুডেন্টদের দল করা নিয়ে, উনি চান যে তারা দল করুক, তারা রক্ত দিয়ে যা অর্জন করেছে তা তাদেরকে রক্ষা করতে হবে, না হলে এটা অন্যদের হাতে চলে যাবে যারা প্রিভিয়াস কায়দায় এই দেশটাকে লুটপাট করতে চায়, ইত্যাদি ইত্যাদি। ইঙ্গিত আছে, ইঙ্গিত কার প্রতি, কিসের প্রতি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, এবং স্পষ্ট পক্ষপাত এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা সেদিন দেখিয়েছেন। তো সব কিছু মিলে আসলে এনসিপির এই ধরনের চাওয়াকে একটা পরিকল্পনা বা ক্রুডলি বলে একটা ষড়যন্ত্রের অংশ মনে হতেও পারে। একটা কথা বলে রাখা জরুরি, আমরা এনসিপিকে খুব গুরুত্ব দিয়েই বিবেচনা করি আগামী নির্বাচনের জন্য। ইটস নট বিকজ এনসিপি অনেক বড় সংগঠন হয়েছে, না, এনসিপি খুব বড় কিছু হয় নাই, হবে বলেও মনে হয় না শর্ট টার্মে। কিন্তু এনসিপিতে এমন মানুষরা আছেন, এমন মানুষরা নেতৃত্বে আছেন, এমন মানুষরা সামনের সারিতে আছেন, এমন মানুষ আহ্বায়ক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেখানে আছেন, যারা এই সেদিনও তাদের জীবন বাজি রেখে শেখ হাসিনা পতনের জন্য লড়াই করেছেন। আমরা যে মুক্ত হয়েছি তার একটা বড় ক্রেডিট তারা ক্লেম করতে পারেন, তাদেরকে আমরা সেই ক্রেডিট দেইও। আবারও এটা বলে রাখি, তারাই একমাত্র সেই মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তা না, এই মুভমেন্টের পর অনেকে তার ঘরে ফিরে গেছে। ছাত্রদের মধ্যেও বিভিন্ন রকম ছাত্র ছিলেন, বিভিন্ন সংগঠনের ছাত্র ছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটির সংগঠনহীন ছাত্ররা ছিলেন, তারা সরে গেছেন। তারা একাংশ, এনসিপির মধ্যে একাংশ আছে, তারাই সব নন, কিন্তু তারপরও তারা আছেন, এবং এই কারণেই তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে, গুরুত্ব আছে। সে কারণে এনসিপি কি চায় না চায় সেটাকে আমরা মূল্যায়ন করতে চাই, মূল্য দিতে চাই। তাই তাদের এই রেটরিকটা নির্বাচনটাকে আরেকটু, মানে বিএনপির চাপে এটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে না হয়ে জুন পর্যন্ত তারা নিয়ে যেতে চান, সেরকম একটা চেষ্টার অংশ যদি হয় তাদের এই বক্তব্যগুলো, দেন ইটস ফাইন, একটা রাজনৈতিক দল এটা চাইতেই পারে, ইটস ফেয়ার। কিন্তু কোনো ক্রমে তাদের ভেতরে তাদের কাউকে দিয়ে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার চেষ্টা যদি হয়, সরকারকে 5 বছর টেনে নিয়ে যেতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।